প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব তারেক জিয়া আলোচনায়। 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে? খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এবং তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে জোরালো ভূমিকায় আছেন। এই আলোচনায় আজ স্টুডিওতে আছেন হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য, যুগ্ম মহাসচিব, বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত। আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। দুজনকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। যেহেতু বিএনপির পক্ষ থেকে হারুনুর রশিদ আপনি রয়েছেন, আপনার কাছে প্রথমে জানতে চাই, তারেক রহমান তিনি বাংলাদেশের রাজনীতির আলোচনার এখন শীর্ষে এবং বিএনপিতে আপনাদেরকেও দল গঠনে বেশ ভূমিকা রাখছে। আমরা দেখছি তিনি বিভিন্ন সমাবেশে অনলাইনে যুক্ত হচ্ছেন, কিন্তু তার দেশে আসা নিয়ে নিশ্চয়ই একটি কথা রয়েছে। মামলার সাথে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ। আজকে অনেকদিন পর মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আমাদের সহ আলোচক হিসেবে সৌরভ ভাই আছেন, আমাদের যুগ্ম সম্পাদক প্রথম আলো, আর চ্যানেল আইয়ের দেশ বিদেশের সকল শ্রোতাদেরকে নববর্ষের বিলম্ব হলেও শুভেচ্ছা রইল। চমৎকার একটি আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করেছে তারেক জিয়া আলোচনায়। তারেক জিয়া আলোচনায় আজকে নয়, তারেক জিয়া আলোচনায় যেদিন থেকে উনি রাজনীতিতে প্রবেশ করেছেন তখন থেকে তারেক জিয়া আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। তারেক জিয়া 1991 সাল থেকেই আমার দেখা, আমরা তখন এমপি হইনি, তখন থেকেই সে রাজনৈতিক অঙ্গনের মধ্যে তার প্রবেশ যাত্রা চলা এবং বিএনপিকে শক্তিশালী করা, সাংগঠনিকভাবে ডিজিটালাইজ করা, আধুনিকায়ন করা এবং নির্বাচনে কিভাবে প্রক্রিয়া অনুসরণ করলে দলকে সঠিকভাবে জনসাধারণের ভোটে অংশগ্রহণ করানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বহুবার সে ক্লাস নিয়েছে। আমাদেরকে গ্রুপ আকারে 90-এর দশকেই আমাদেরকে নিয়ে, আমরা এমপি হওয়ার পরও আমাদেরকে গ্রুপ করে বৈঠক করেছে এবং যার ফলশ্রুতিতে দেখেন 2001 সালে বিএনপি নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। তারপরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও জোরালো হয়, তার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে তাকে এমনভাবে দেশে এবং আন্তর্জাতিকভাবে তাকে বিভিন্নভাবে আপনার এটাকে কী বলবো, তার চরিত্রকে করার জন্যে, চরিত্র হননের জন্য যে প্রক্রিয়া নেওয়া হয় সেইটা ভয়াবহভাবে আপনার অব্যাহত ছিল এবং সর্বশেষ আপনার বাংলাদেশে আপনার 2004 সালে আপনার গ্রেনেড হামলার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক যে ভয়াবহ একটা পরিস্থিতির উদ্ভব হয়। তারপরে আপনার 1/11 আসে। 1/11 আসার পর পরিকল্পিতভাবে, তখন তারেক রহমান আপনার এক্সিকিউটিভ কোনো দায়িত্বে ছিল না, দলের একটা দায়িত্বে ছিল, তাকে সেইভাবে তাকে 1/11-এর সময় বিভিন্ন রকম মামলা দিয়ে তাকে তারপর যে জুলুম, নিপীড়ন, অত্যাচার করা হয় এবং এক পর্যায়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়। আর তার পরবর্তীতে যে রিজিউম চেঞ্জ হয়ে যে নতুন সরকার গঠিত হয়, এই টোটাল 15 বছর বা 16 বছর 2007-8 সালের পর থেকে তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার মামলা দিয়ে বিভিন্নভাবে, কিন্তু দেখেন আল্লাহর রহমত 15টা বছর সে দেশে আসতে পারে নাই। তার পরিবারের উপর যে জুলুম হয়েছে, তার মা সাবেক প্রধানমন্ত্রী, তার বাবা সাবেক প্রেসিডেন্ট, দেশের স্বাধীনতার ঘোষক, সমস্ত কিছুকে বাদ দিয়ে তার উপর এত আক্রোশ, তার উপর এত আক্রমণ, কারণ কি? খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন, সেটি আমাদের কাছে ভীষণ স্বস্তির একটা খবর। পাশাপাশি তারেক রহমানের দেশে আসবেন কিনা এই আলোচনাটি আসছে, কারণ বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি দেশে আসতে পারেন, এরকম একটি সম্ভাবনার কথা আছে। তার বিরুদ্ধে 3টি মামলায় সাজা হয়েছে, যে মামলাগুলো এখনো পেন্ডিং রয়েছে, কি বলবেন? না, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার তারেক রহমান তো অবশ্যই দেশে আসবে, কোনো সন্দেহ নাই। এবং যেহেতু দেশে আসার ক্ষেত্রে যে পরিবেশ বা যে ধরনের এনভায়রনমেন্ট আমরা আশা করছি, যে নির্বাচনী একটি রোডম্যাপ তৈরি হোক, নির্বাচনী আবহাওয়া তৈরি হোক এবং নির্বাচনের সেই ধরনের আয়োজন আসুক। আর ইতিমধ্যেই তারেক রহমান চাচ্ছে না যে কোনো মামলা প্রত্যাহার করে আইনের মাধ্যমে যেভাবে প্রক্রিয়া খালাস হয়ে, তার বিরুদ্ধে মামলাগুলোর অভিযোগগুলো সবগুলি অসত্য। ইতিমধ্যেই যে মামলাগুলো আপনার খালাস হয়েছে, যেমন আমি ব্যক্তিগতভাবে বলি যে আপনার 21শে আগস্টের ঘটনার আন্তর্জাতিক মানে তদন্ত হওয়া দরকার ছিল।
তাহলে এর মাস্টার মাইন্ড কারা, এর পিছনে শক্তি কারা, এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, এটা আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন, আমি তখন এমপি ছিলাম, এটা আমাদের নেত্রী তখন কিন্তু বলেছে এবং সহযোগিতা করার জন্য আওয়ামী লীগের সহযোগিতাও চেয়েছে। যদিও তারা যেহেতু সহযোগিতায় আসে নাই, সেটা অন্যরকম ঘটনা ঘটেছে। তবে আজকে যে তার আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, আমি মনে করি না যে মামলা বা এই সমস্ত কিছু, এগুলো প্রক্রিয়াধীন, এগুলো আল্লাহর রহমতে তার বিরুদ্ধে অনেক, আমার জেলা তো মামলা ছিল, সেগুলো খালাস হয়ে গেছে, মানহানির মামলা দিয়েছে, বিভিন্ন রকম একটা অভিযোগ ঘটনা সারা 64টা জেলাতেই মামলা হয়েছে। এই মামলাগুলো আপনার ধীরে 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 মামলাগুলো প্রত্যাহার সব হয়ে গেছে, আর কয়েকটা মামলা হয়তো আছে। 36টি মামলা প্রত্যাহার হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। আমি ফিরবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই, এই যে তারেক রহমান আলোচনায় এবং 5ই আগস্টের পরে সেই আলোচনাটি প্রকট এবং তিনি বিভিন্ন আলোচনা সভা কর্মশালায় বিএনপি যোগদান করছেন এবং তার নেতাকর্মীদের একত্রিত করছেন, এটি নিশ্চয়ই একটি পজিটিভ ব্যাপার। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এবং হারুন ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে বিএনপির যে রাজনৈতিক মূল মন্ত্র, সেখানে কিন্তু ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। সুতরাং আমরা ব্যক্তির ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু তার চেয়ে কিন্তু দলের ভূমিকা অনেক বেশি, কারণ দলই কিন্তু রাজনীতিকে টিকিয়ে রাখে। দলই ওই দলের রাজনীতি আদর্শ এবং তার মধ্যে নেতাকর্মী তো অবশ্যই, কর্মী সমর্থক, তাদের নিয়েই তো দল। এখন খালেদা জিয়া এখনও কিন্তু বিএনপির চেয়ারপারসন, অর্থাৎ বিএনপি তার নেতৃত্বেই চলছে। তার অসুস্থতার কারণে, এবং তখন অসুস্থতাও ছিল না, তখন তিনি একটি মামলায়, 2টি মামলায় তাকে দণ্ড দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সেই দণ্ডের কারণে তিনি প্রকাশ্য রাজনীতি করতে পারেননি। পরবর্তীকালে তিনি অসুস্থ হন এবং তিনি জেলখানায়, পরে নির্বাহী আদেশে তাকে 6 মাস পর পর বাড়িতে থাকার সুযোগ, কিন্তু যেটি মূল দাবি ছিল যে বিদেশে চিকিৎসার অনুমতি, সেটি তৎকালীন সরকার দেয়নি। সুতরাং ওই সময়ই তারেক রহমানের আলোচনাটা বেশি এসেছে। আবার এই আলোচনার ইন্ধন জুগিয়েছে বলবো তৎকালীন সরকারও, যে কোনো বিষয়ে তার বিরুদ্ধে কি মামলা আছে বা তাকে দণ্ড দিয়েছে, এই কারণে তার বক্তৃতা বিবৃতি বাংলাদেশের বা ছবি বাংলাদেশে কোনো গণমাধ্যমে দেখানো যাবে না বলে এরকম আদালত থেকেই নির্দেশ এসেছে। সুতরাং এটি এক ধরনের মানুষের মধ্যে দেখবেন যে নেতার প্রতি যে কোনো সরকার যখন বৈরী আচরণ করে, নিপীড়নমূলক আচরণ করে, অথবা কে হেয় করার চেষ্টা করে, তখন মানুষের সমর্থন তার প্রতি থাকে। আবার একই ব্যক্তি যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু অন্যরকম আমরা দেখেছি। আমাদের অন্তত আপনিও বলেছেন এর আগে একটি অনুষ্ঠানে যে ক্ষমতায় না থাকলেই বোঝা যায় তার জনপ্রিয়তাটা কতখানি। হ্যাঁ, এটি আমি আজকে খালেদা জিয়ার সম্পর্কে যে লেখায় বলেছি, যে খালেদা জিয়া ধরেন ক্ষমতায় নেই আজকে 16 বছর, আর 16-17 বছর, এবং সক্রিয় রাজনীতি থেকেও দূরে 2018 সাল থেকে। তারপরও, এবং তিনি রাজনৈতিক কোনো কথাবার্তা বলেছেন বলে আমরা দেখিনি বা শুনিনি। সুতরাং তারপরও যে মানুষ তার প্রতি ভরসা করে, বিএনপির নেতাকর্মীর সমর্থক তো বটেই, সাধারণ মানুষ মনে করে যে তার যে ভাবমূর্তি নিজে তৈরি করেছেন, এবং দেখুন তিনি কোন নির্বাচনে হারেননি। হ্যাঁ, সাবেক রাষ্ট্রপতি এরশাদও কোনো নির্বাচনে হারেননি, কিন্তু সেটা কিন্তু তার এলাকা থেকে। আর খালেদা জিয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করেছেন, সেটি জয়ী হয়েছেন। সুতরাং এই তার ব্যক্তিগত জনপ্রিয়তা। এবং আমরা 90-এ যে ব্যাপারটা খুব আলোচনা ছিল, যে বিএনপি খালেদা জিয়াকে তৈরি করেছে না খালেদা জিয়া বিএনপিকে তৈরি করেছেন, দুটোই বোধহয় অবিচ্ছেদ্য অংশ। এবং যেহেতু আমাদের তার মধ্যে যেটা বলা হয় যে খালেদা জিয়া বিএনপিকে যে সংগঠিত বা তৈরি করা, যে এই স্বৈরাচার বিরোধী মানে এরশাদ বিরোধী আন্দোলনে, সেখানে তার অনন্য ভূমিকা। এবং তিনি আপসের নেত্রীর যে শিরোপা পেয়েছেন, সেটা কিন্তু একই কারণে, যে তিনি তৎকালীন সরকারের সাথে কোনো রকম আপোষ করেননি, তার ওই পাতানো নির্বাচনেও যাননি। কিন্তু আওয়ামী লীগ সেই এখনকার অবস্থা দেখে না, তখনকার যে অবস্থা, তাতে দল হিসেবে আওয়ামী লীগ
বিএনপির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আপনার আজকের লেখা প্রসঙ্গেই তাহলে আমি একটা প্রশ্ন করি। আপনি সেখানে অনেকজন নেতার নাম লিখেছেন, বাংলাদেশে অনেক অবিসংবাদী নেতা, শেখ মুজিবুর রহমানের নাম লিখেছেন, সিরাজুল ইসলামের নাম লিখেছেন, সিরাজুল আলম খান, জি খালেদা জিয়ার নাম এসেছে, কিন্তু সেখানে আমি শেখ হাসিনার নাম কোথাও দেখলাম না। তিনি কি বাংলাদেশের ইতিহাসে কোন জায়গায় থাকতে পারে, কি হতে পারে আপনি মনে করেন? শেখ হাসিনাও কিন্তু তার অবস্থান তৈরি করেছিলেন। হ্যাঁ, 2009 সালের নির্বাচনে, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে জনপ্রিয়তা পেয়েছিল এবং সেখানে তার এই দলের নেত্রী ছিলেন তিনি, এবং সেটি কিন্তু বাংলাদেশের অন্য কোনো নির্বাচনে এত বিপুল সংখ্যায় ভোট কোনো দল পায়নি। বাংলাদেশের ইতিহাসে তার নামটি কিভাবে লেখা হবে সেটি বাংলাদেশ ইতিহাস খুব কঠিন এবং নির্মম। আমাদের এ পর্যন্ত যত শাসক এসেছে খুব স্বর্ণাক্ষরে লেখার মতো কারো নাম আসেনি, বরং বিরোধী দলের এই যে খালেদা জিয়ার কথা আজকে বলছি, সেটা কিন্তু একটা বড় যে তার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। তিনি 5 বছরের প্রথম 5 বা দ্বিতীয় 5 বছরের তার শাসন নিয়ে কিন্তু অনেক বিতর্ক বা অনেক তর্ক আছে, যেটি হারুন ভাই বললেন 21 আগস্টের গ্রেনেড হামলা। 21 আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারেক রহমানকে জড়িয়েছে, কিন্তু তার আগে বিএনপি তো 4 থেকে 2 বছর, 2-2.5 বছর সময় পেয়েছিল। বিএনপির উচিত ছিল সেটি কী বলে সুষ্ঠু তদন্ত করে এটা বিচারের পর্যায়ে নিয়ে যাওয়া। বিএনপি কিন্তু সেই কাজটি করেনি, বরং আমরা জজ মিয়া নাটক টাটক ইত্যাদি দেখেছি। কিন্তু আমি যে কথাটি বলছি যে ক্ষমতার বাইরে মৌলানা ভাসানী কোনো দিন ক্ষমতায় যাননি। মানুষ কীভাবে তার কেন এখনও মূল্যায়ন করে, বিচার করে? বঙ্গবন্ধু ক্ষমতায় গিয়েছেন মাত্র 3.5 বছর, কিন্তু তার রাজনৈতিক জীবন তো দীর্ঘ 5 দশকেরও বেশি। সুতরাং তাকে কিভাবে মূল্যায়ন করে? জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন 5.5 বছর মাত্র, তাই না? কিন্তু তারপরও বিএনপির আরেক যদি বলতে হয় যে বিএনপি ও জিয়াউর রহমানের নামেই কিন্তু বিএনপি রাজনীতি চলেছে, এখনও চলছে। যেমন আওয়ামী লীগের রাজনীতি চলেছে বঙ্গবন্ধুর নামে, হ্যাঁ, এমনকি জাতীয় পার্টির রাজনীতি চলে এরশাদের নামে। অনেক ভাগ হয়ে গেছে, তারপর কিন্তু ওই নাম কেউ বাদ দিতে পারে না। এক্ষেত্রেই এখানেই ক্ষমতায় থাকুন বা না থাকুন, এখানেই একজন রাজনীতিকের কৃতিত্ব, মহিমা, তার কী বলে ঔজ্জ্বল্য, হ্যাঁ, রাজনৈতিকভাবে। তবে সেটাকে আমরা আবার দেবতা বা দেবীর জায়গায় না পৌঁছাই। আর যেমন আমাদের নেতাদের এরকম একটা আছে যে সবাই করেন যে দলের প্রধান, তার কোনো যে ভুল থাকতে পারে না, মানে তার ভুল থাকলেও সেটা বলা উচিত। হ্যাঁ, বাইরে না বলেন, দলীয় ফোরামে বলা উচিত, সমালোচনা হওয়া উচিত। এটি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কোনো পার্টি। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে, আপনি যে আলোচনায় বলেন, আলোচনায় তারেক রহমানের চেয়ে আমি মনে করি আলোচনায় বিএনপি থাকা উচিত। কারণ বিএনপি এই গত 16 বছর তারেক রহমান দেশে ছিলেন না, তিনি বাইরে থেকে দলকে পরামর্শ দিয়েছেন, সংগঠিত করার কাজে সহায়তা করেছেন, কিন্তু দমন পীড়ন নির্যাতন সহ্য করছে। কিন্তু এখানে দেশে যারা ছিলেন সেই নেতাকর্মীরা, আপনি জানেন যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 80টার মতো মামলা, এবং তিনি কয়েকবার জেলে গিয়েছেন। হ্যাঁ, মানে সুতরাং এই আমার মনে হয় যে আমরা একজনকে বড় করতে যে অন্যদের ছোট না করি। না, নিশ্চয়ই না। তারপরে প্রত্যেকটি দলের নেতা থাকে এবং তাকেই সবাই অনুসরণ করে, সেরকম একটি জায়গা থেকে আপনি কি মনে করেন আপনাদের বিরুদ্ধে যে এত মামলা হামলা হলো, এরপরে কি বাংলাদেশের রাজনৈতিক দল আপনাদের রাজনীতি করতে যে নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে সেখানে, যে আমরা কাউকে অনেক বড় করব না, বা আমরা যেটা আওয়ামী লীগের কাছ থেকে শিখলাম? জি, ধন্যবাদ। আসলে আমি একটু তারেক রহমান সম্পর্কে যেটা বলতে চাই, যে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের জন্মদাতা, এবং উনি মাত্র অল্প কিছুদিন মধ্যে ওনার দল তৈরি করার পর সেকেন্ড পার্লামেন্ট নির্বাচন করে দায়িত্ব নিয়ে কিছুদিনের মধ্যে উনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরে আপনার বেগম খালেদা জিয়া একদম গৃহিণী থেকে, উনি জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় কোনোদিন রাজনীতির মঞ্চে আসেন নাই। সেখান থেকে দীর্ঘ 9 বছর, যেটা সৌরভ ভাই বলল, একটা নৈতিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে থেকে যেমন জনগণের সমর্থন অর্জন করেছে এবং দেশে একটা পরিবর্তন নিয়ে এসছে।
তারেক রহমানের জন্য আমরা এখন অপেক্ষায় আছি, কারণ উনি কিন্তু দলেরও প্রধানের দায়িত্ব ছিলেন না বা রাষ্ট্রের কোনো এক্সিকিউটিভ দায়িত্ব ছিলেন না, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই আছে। আমরা অপেক্ষায় করছি। নিঃসন্দেহে বিএনপির এখন প্রধান ব্যক্তি তিনি। এখন আগামী দিনে নিঃসন্দেহে মানুষও প্রত্যাশা করছে যে এখন সৌরভ ভাই যেটা বললো এটা কারেক্ট, যে এখন বিএনপিকে নিয়ে আলোচনা। তো বিএনপিকে আলোচনা করতে গেলে বিএনপির প্রধানকে নিয়েও আলোচনা চলে আসবে অটোমেটিক। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মোটামুটিভাবে এক মোটা জায়গায় বলা যায় যে দলের কর্তৃত্ব বা নেতৃত্বের ক্ষেত্রে দলের প্রধানের একটা গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা থাকে। আমি বিশ্বাস করি যে তারেক রহমানের যে বয়স এবং তার যে দীর্ঘ এই পথ চলার মধ্যে যে অভিজ্ঞতা, যে তার ম্যাচুরিটি যে কোনো সময় যেমন বেড়েছে, তার পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছে, মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে, দলের নেতাকর্মীদের সিনিয়রদের কাছ থেকেও সে শিক্ষা পেয়েছে, এবং তার আমি বিশ্বাস করি বক্তব্য আচরণে আমরা তার প্রতিফলন দেখছি। আলোচনা সভা কিংবা কর্মশালায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়ে থাকেন, আমার প্রশ্নটি হচ্ছে প্রান্তিক নেতাকর্মীদের আচরণে কি তার প্রতিফলন দেখছেন? একটা উদাহরণ বলি আপনাকে। ধরেন যে তারেক রহমান, যেটা সৌরভ ভাই বলল যে আদালত থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল যে কোনো গণমাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। 5ই আগস্টের পর যে পরিস্থিতি, তার সবচাইতে সাফারার দল হচ্ছে আমরা। আমাদের যারা ক্ষতিগ্রস্ত, গুমের শিকার হয়েছে, বিচার বিরোধী হত্যার শিকার হয়েছে, সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যক্তি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওই সময় যে প্রতিহিংসা যদি হতো, তাহলে আপনার দেশে পুলিশ ছিল না বেশ কিছুদিন, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। এই অবস্থায় ধরেন যে সেইখান থেকে মানুষকে ধৈর্য ধারণ করানো, বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়ে যেগুলো আইন যেন হাতে তুলে না নেয়, এই যে আপনার তার এই যে কমান্ড, এবং এটা গণমাধ্যমও এসছে, ইলেকট্রনিক মিডিয়াতে এসছে তার এই ভাষণ, যার ফলশ্রুতিতে হয়েছে কি, আমি ব্যক্তিগতভাবে বলি যে এই ধরনের পরিবর্তনের পর যে মেসাকার হয়, যে লুটপাট, আপনি বলেন যে আওয়ামী লীগের নেতারা বলেছে যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ না থাকে তো 5 লাখ লোক একদিনে মারা যাবে। কয়জন মারা গেছে? এই যে একটা বিরাট বড় একটা আপনার তার যে নির্দেশনা এবং তার যে আপনার নেতাকর্মীদের প্রতি তার যে কন্ট্রোল, বা ইভেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন অভিযোগ আসছে, সেই ক্ষেত্রে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ব্যবস্থা নিয়েছে। এটাই হচ্ছে বিষয়, যে সে যখন দায়িত্বে আসবে, আমাদের 15 বছরের যে জঞ্জাল, 15 বছরের যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা তো নিশ্চয়ই উনি উপলব্ধি করেছেন। তো এই উপলব্ধি থেকে আমি যেটা মনে করি যে আগামী দিনে যে পরিবর্তনের বাংলাদেশ আমরা রচনা করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই তার যে নেতৃত্ব দেবে, অবশ্যই বিএনপি নেতৃত্ব দেবে, এবং বাংলাদেশের মধ্যে যে অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, এই জায়গা থেকে আমি 100% বলবো না, এই জায়গা থেকে আমাদের আপনি বলছেন যে প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে তার যে আচরণের পরিবর্তনের কথা তিনি বলছেন, তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। অবশ্যই ঘটবে, না ঘটলে তো তাহলে আমাদের এত প্রাণহানি, এত সংগ্রাম, এত ত্যাগ, এর মধ্যে দিয়ে তাহলে আমরা কি অর্জন করব? আর একটা সবচেয়ে বড় জিনিস কি জানেন আপনার, যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর যেটা উচিত ছিল তৎকালীন সময়ে, কারণ মুক্তিযুদ্ধে কিন্তু আমরা একটা ক্ষুদ্র অংশ ছাড়া সবাই অংশগ্রহণ করেছিল। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ সহায়তা করেছে, কেউ সমর্থন দিয়েছে। কিন্তু ক্ষমতার যখন আপনার 72 সালে যখন ক্ষমতা আসলো স্বাধীনতা যুদ্ধের পরেই, আওয়ামী লীগ টোটালটাই একক ক্রেডিট নিল, বাদবাকি সবাইকে তারা এটাকে অবমূল্যায়ন করলো। ফলশ্রুতি হচ্ছে কি, আমরা শুরু থেকেই কিন্তু যে জাতীয় ঐক্যের যে পরিবেশটাকে নষ্ট করেছি। এখন আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা 50 বছর আমাদের গণতান্ত্রিক চলার পথেও কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক কোনো ইস্যুতেই আমরা একসাথে বসতে পারিনি। আজকে আমি এক্সাম্পল হিসেবে বলছি, দেখেন যে বাংলাদেশ ইস্যুতে আজকে ভারতের কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তাকে একে অপরের শত্রু। আপনার আমাদের পশ্চিমবঙ্গের মমতা বলেন, কিন্তু বাংলাদেশের কন্টেস্টে যারা প্রপাগান্ডাতেই হোক, সত্য মিথ্যাতে হোক, তারা সব একই স্ট্যান্ডে আছে। কিন্তু আমরা কিন্তু গত 50 বছরে যেতে পারিনি। আমরা যেটা মনে করি যে আমাদের গণতান্ত্রিক চলার পথে চর্চাটা আমাদের না। আমরা 50 বছরে বারবার হোঁচট খেয়েছি। আপনার তো গণতন্ত্র তো চর্চার বিষয়। আমি 5 বছর নির্বাচন, আমি বলে দিতে পারবো যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলে দেশ সব ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি না। আমাকে চর্চার মধ্যে যেতে হবে। আমি এবছর হয়তো 300 সিটের মধ্যে আমি 250 সিট পেতে পারি। তারপরে যদি আমরা দেখি যে আপনার আন্দোলন সংগ্রাম না করে আন্দোলনের একটা অংশ কেন নির্বাচন বর্জন করেছে, এটা আমাদের গণমাধ্যমের একজন নেতাই বলবো আছেন। এখানে আপনি নির্বাচনটা কেন বর্জন করেছি, আপনি নির্বাচনটা কেন হয়, নির্বাচনটা মানুষ ভোট কেন্দ্রে সঠিকভাবে ভোট দিতে পারবে, সঠিকভাবে ভোট ফলাফলের গণনা হবে, সঠিকভাবে ফল প্রকাশিত হবে, এই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আমি একজনকে বৈধতা দেওয়ার জন্যে নির্বাচনে, যেহেতু ওই নির্বাচন প্রহসনের নির্বাচন ছাড়া কিচ্ছু না,
ওখানে মানুষের মত প্রকাশের জায়গাটা থাকে না। তো যে কারণে আমরা নির্বাচন বর্জন করেছি কেন, আমরা 2018 সালে আমি যে নির্বাচনটা করলাম, ধরেন যে ওখানে আমরা 6 জন জিতলাম, ওই 6টা জায়গাতে সরকার হস্তক্ষেপ করেনি, নির্বাচনটা হয়েছে। বাকি জায়গাগুলো যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি একজন যে ওই সময় 18 সালের রিটার্নিং অফিসে দায়িত্ব পালন ছিল, একজন প্রশাসনিক কর্মকর্তা বলছে ভোলায় নির্বাচন হচ্ছে, ওইখানে আওয়ামী লীগকে 3 নাম্বার, একটা উপজেলাতে 2 নাম্বার। তো সেইখানে আপনি বিএনপি নির্বাচনে 3 নাম্বার হবে, এটা কি বিশ্বাসযোগ্য বিষয়? এখন এইটা আপনার সরকার খালি জানতে চাচ্ছে যে আওয়ামী লীগ জিতেছে কিনা, কিন্তু নির্বাচনকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করার জন্য আপনি সবই জিতলেন, কিন্তু নির্বাচনটা কি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য করতে পেরেছেন? আমরা বর্জনটা করে প্রমাণ করে দিয়েছি যে এই সরকারের অধীনে যে নির্বাচনটা আপনার গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য এ সরকার করার জন্য আন্তরিক নয়, যেটার জন্যই তো আমরা নির্বাচন বর্জন করেছি। অসংখ্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বাইরেও যদি যাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজস্ব আদায়ে তারা কম করতে পারছে, IMF এর একটা চাপ রয়েছে, বিদেশি ঋণ আসছে না, তাই শুল্ক কর দিয়ে সহজ পথে টাকা তুলছে সরকার, অর্থ মন্ত্রণালয়, এরকম একটি ব্যাপার। আপনি কি বলবেন এই যে শতাধিক পণ্য সেবায় সম্পূরক শুল্ক বসানো? গণমানুষের একটা প্রত্যাশা ছিল যে দীর্ঘদিন তোর কর্তৃত্ববাদী সরকারের অধীনে থাকার পর মানুষের প্রত্যাশা ছিল এরকম ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার সেই আন্দোলনেরই অভিপ্রায় বা ফল, তারা গণমুখী সিদ্ধান্ত নেবেন, জনগণের, সাধারণ মানুষের, বৃহত্তর মানুষের। কারণ এই আন্দোলনে কিন্তু রাজনৈতিক দল, এমনকি ছাত্র সংগঠনের চেয়েও সাধারণ মানুষের ভূমিকাটা ছিল অনেক বেশি, কিন্তু সেই সাধারণ মানুষ কিন্তু উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন শুল্ক কর বাড়লেও দেশের মানুষের কোনো সমস্যা হবে না, মানে শুল্ক করটা তো আমাদেরই দিতে হবে না। এটা হচ্ছে কি, আওয়ামী লীগের সময় একাধিক বাণিজ্য মন্ত্রী আসছেন, তো তারাও কিন্তু এই ভাষায় কথা বলতেন। আমরা ক্ষমতার প্রধান উপদেষ্টার অফিস বলুন অথবা অন্য কোনো উপদেষ্টা বলুন বা বাণিজ্য উপদেষ্টা বা অর্থ উপদেষ্টার কাছ থেকে এই ধরনের আমরা বক্তব্য আশা করি না। আমরা আশা করি সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে, এবং সেক্ষেত্রে সরকার এটি আইএমএফ শর্ত দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকারকে, কারণ ওই সময় এই ঋণটা অনুমোদন হয়েছে। আইএমএফ প্রেসক্রিপশন দিলেই কি আমাদের সেই প্রেসক্রিপশন নিতে হবে? সেই প্রেসক্রিপশন এখন বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার, আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার। তাহলে দেখুন যে কি ট্র্যাজেডি বা কি পরিহাস, যে অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু এটাই মেনে নেওয়া যে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তটা ভুল ছিল না, মানে অন্তত এই তারা যে শর্ত মেনে নিয়েছে, এর বিকল্প ছিল কিনা। বিকল্প ছিল, অর্থনীতিবিদরা তো অনেক অর্থনীতিবিদ বলেছেন, অপচয় কমানো, অনুৎপাদনশীল খাতে যে ব্যয় সেটা কমানো, আপনার সব প্রকল্প মানে অতি জরুরি প্রকল্প বাইরে প্রকল্পগুলো বাদ দেওয়া, অনেক প্রকল্প এই সরকার বাদ দিয়েছে। আর সেটি ঠিক। আরেকটা কথা বলতে পারে যে সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগ আমলে এত লুটপাট হয়েছে, যার প্রতিক্রিয়া অর্থনীতিতে যে ভয়াবহ প্রতিক্রিয়া পড়েছে এটি। কিন্তু এনবিআর কি দুর্নীতি কতটা কমেছে, যদি কমেও থাকে, রাজস্ব আদায় কম কেন? বড় বড় ব্যবসায়ীরা, রাজস্ব আদায় তো কমেছে, যারা বড় বড় অঙ্কের রাজস্ব দেন তারা কি করেছেন, মানে তারা তো এখনো সক্রিয় আছেন, এবং যারা ট্যাক্স ফাঁকি দেন তারাও সক্রিয় আছেন এবং তারাও ব্যবসা বাণিজ্য করছেন। সুতরাং সরকার বোধহয় তাদেরকে ধরার চেষ্টা করলে অনেক মানে গরিব মানুষের উপর জুলুমটা কম হতো। আরেকটি কথা, সরকারের নীতিগত, সরকার ট্যাক্স বাড়াতে হবে, ট্যাক্স নিতে হবে দেশের রাষ্ট্র পরিচালনার জন্য, উন্নয়নের জন্য। কিন্তু ট্যাক্সটা কার কাছ থেকে নেবে? ভ্যাটের মাধ্যমে ট্যাক্স নেওয়া হচ্ছে, একেবারে খেটে খাওয়া দিন মজুরের উপরও এই ট্যাক্সটা বসে, আর ট্যাক্সের বোঝাটা তার উপর চাপে। আর যদি মানে সম্পদের উপর ট্যাক্স আরোপ করা হয়, অথবা যে যত ধনী তার কাছ থেকে বেশি ট্যাক্স আদায় করা যেত, অথবা ট্যাক্সের আওতায় পরিধির বাইরে যারা আছে, এখনও বাংলাদেশের এই পুরো উপমহাদেশে অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম মানে হার ট্যাক্স আদায়ের
বাংলাদেশের বড় ব্যবসায়ীদের যদি আপনি বাজেটের তুলনায় রাজস্ব আদায়ের কথা বলেন, তারা বলে যে বিপরীতে আমরা কি পাচ্ছি, কেন ট্যাক্স ফাঁকি দেব না। সেটা এটাই জন্য অবশ্য তারা এই কথাটা বলতে পারেন। আর যার কাছ থেকে, যে রিক্সা চালকের কাছ থেকে ভ্যাট না হয়, তারও এই বলার অধিকার আছে যে আমি কি পাচ্ছি। সুতরাং তার যেহেতু ভাষা নেই, তিনি বলতে পারেন না। ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার কাছে যেতে পারে, উপদেষ্টার কাছে যেতে পারে, মন্ত্রীর কাছে যেতে পারে, কিন্তু তারা কোথায় যাবে? মনে করি সরকারের পুরো অর্থনৈতিক নীতির পরিবর্তন দরকার। জি, জনাব হারুনুর রশিদ, এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানতে চাই। আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। আমরা ধরে নিলাম সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নাই, কিন্তু শুল্ক কর বাড়ানোর ক্ষেত্রে তাদের হাতে তো আলাদিনের চেরাগ আছেই। আসলে বিষয়টা খুব জটিল, এটা উত্তর খুব এক কথায় দেওয়া খুব মানে কঠিন। বাংলাদেশের আপনার আভ্যন্তরীণ রিসোর্স বাড়াতে হবে, এবং এটা বাড়ানোর পথ দুটো একটাই, আপনার আয়কর থেকে আপনার অর্থ সংগ্রহ, আর হচ্ছে ভ্যাটের মাধ্যমে অর্থ সংগ্রহ। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায়, আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী, তখন আমাদের দেশের আভ্যন্তরীণ রিসোর্স বাড়ানোর জন্য ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা হয়। সেই সময় যারা বিরোধী দল ছিল 72 ঘন্টা পর্যন্ত হরতাল করেছে, ভ্যাট মানি না, মানবো না, ভ্যাট দিব না। কিন্তু এটার ব্যাপারে তখন আভ্যন্তরীণ, আমাদের তো সমস্ত উন্নয়ন বলেন, মানুষের যে সেবা খাতগুলো, শিক্ষা, স্বাস্থ্যের সাথে যে অর্থের প্রয়োজন, সেগুলো টাকা আমি ঋণ নিয়ে আসবো। তো এইটা মাত্র 2-3 বছরের মধ্যেই ভ্যাটের মাধ্যমে যে আমাদের আভ্যন্তরীণ রিসোর্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, এটা আমাদের ইকোনমিতে একটা বিরাট বড় ভূমিকা রাখছিল। যার ফলশ্রুতিতে আমি একটা বিষয় মনে করি যে আপনার আমাদের প্রতিনিয়ত নাগরিক সুযোগ সুবিধার যে চাহিদা, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, বা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত আপনাদেরকে তো জনগণদেরকে নিয়ে চলতে হয়, তাদের কাছে একটা নিশ্চয়ই তারা আপনাদের কাছে এসে জিজ্ঞেস করবে জনপ্রতিনিধি হিসাবে কেন তারা দ্রব্যের দাম এত। আমি বলছি সেই জিনিসটা, এখন এই দরিদ্র মানুষের যে সুযোগ সুবিধাগুলো, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এটা যেন দরিদ্র মানুষের বোঝা না হয়, এটা একটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সুযোগ সুবিধার জন্য যে অর্থ, ডেভেলপমেন্টের জন্য অর্থ, এটাও আপনাকে আভ্যন্তরীণ রিসোর্স থেকে সংগ্রহ করতে হবে। আমাদের 15-20 কোটি মানুষ, এখন এটা কিভাবে করব? আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা যেটুকু আমি পড়ালেখা করেছি, 1 নম্বর হচ্ছে যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ডিজিটালাইজ সিস্টেম, মানে আপনার কর আদায়ের ক্ষেত্রে কর আদায় প্রথাগুলোকে আধুনিকায়ন করতে হবে। ডিজিটালি আমি এগিয়ে যাচ্ছি, সারা পৃথিবী এগিয়ে গেছে, এটাকে আধুনিকায়ন করতে হবে। আমি কর বৃদ্ধির প্রস্তাব নিন্দা জানাচ্ছি, কর বৃদ্ধি করা যাবে না। করের আওতা আপনি এটাকে সম্প্রসারণ করেন, বাড়ান। আপনি একটা শপিং মলে যাবেন, সেখানে আপনি যে মূল্য জিনিস কিনছেন সেখানে আপনি কিন্তু ভ্যাট দিচ্ছেন। সেম জিনিসই আপনি যখন বাইরের জায়গা থেকে কিনছেন, সেখানে আপনি কোনো ভ্যাট দিচ্ছেন না, ট্যাক্সও দিচ্ছেন না। তাহলে এখানে আপনি বিরাট একটা গ্যাপ থেকে যাচ্ছে, হ্যাঁ, দরিদ্র মানুষের জন্য আপনার ধরেন যে ফুটপাতে কাপড় কিনছে, পুরোনো কাপড় কিনছে, সবজি কিনছে, সেগুলো ভ্যাটের আওতার বাইরে থাকছে। তো সেটা সারা পৃথিবীতেই আছে এরকম, সেগুলোতে ভ্যাট দিচ্ছে না। এখন এইখানে আপনার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে যে আমাদের দেশে ব্যাংক লুট হয়, আমাদের দেশে ব্যাংক থেকে অর্থ ভুয়া লোন করে নিয়ে লোপাট হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুর্বলতাগুলো, এটা প্রেশার পড়ছে কিন্তু সাধারণ মানুষের উপর। আপনি পুলিশে জনবল নিয়োগ দিয়েছেন 2 লক্ষ, সাজুয়া গাড়ি কিনছেন, আপনার মানুষের উপর রায়ট কামান কিনছেন, এগুলো প্রয়োজন নাই তো। আপনি যদি সুশাসনটা নিশ্চিত করতে পারেন, তা এগুলো তো প্রয়োজন নাই। এক্ষেত্রে যে ব্যয় আপনি বৃদ্ধি করছেন, কেন করবেন? আপনি সুশাসন নিশ্চিত করেন, তাহলে পরে আপনার এই জায়গাগুলো ব্যয় সংকুচিত হবে। যে বিষয়গুলো কথা আসছে যে আমাদের কোন জায়গায় ব্যয় সংকোচন করবে, আমি তো শিক্ষা, স্বাস্থ্যে ব্যয় সংকোচন করতে পারবো না। অপ্রয়োজনীয় যে ব্যয়গুলো আমি করছি। অন্তর্বর্তীকালীন সরকার যে শুল্ক কর বাড়ালো, তারা তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি, এমনকি জনগণকেও বলার প্রয়োজন বোধ করেনি যে কেন শুল্ক করটি বাড়ালো। আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে কি কোনো দায়িত্ব ছিল? রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করাটা, যেহেতু আলোচনা হচ্ছে, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে এই ব্যাপার নিয়ে বা অর্থনীতিবিদদের সাথে একটা আলোচনা করা, যেহেতু সরকারের ঘাড়ের উপর বোঝা আছে, তাকে এটা বোঝা নামানোর জন্য তারা হয়তো একটা অস্থায়ীভাবে অবস্থা নিতে চাচ্ছে। তো আমি যেটা মনে করি আপনার, আমার মানে এ বিষয়ে যেটা পরিষ্কার বক্তব্য, যে ভ্যাটের আওতা আপনার বৃদ্ধি করতে হবে, কর বৃদ্ধি না, আধুনিকায়ন করতে হবে। আপনার ট্যাক্সের ব্যাপার আপনি দেখেন, যেটা সৌরভ ভাই বললো, যে আপনি ট্যাক্সের বাজেটের সময় নির্ধারণ করে দিয়েছেন আয়করের সীমা 3 লাখ টাকা, ধরেন যে 3 লাখ টাকা হলে ট্যাক্স দিবে। আপনি কি 3 লাখ টাকার আয়ের সীমা সকলকে নাগরিক আনতে পেরেছেন?
করাপশন কি এনবিআর বন্ধ হয়েছে? তাহলে এখানে আপনার জনবল লাগবে। এই কাজগুলো কারা করবে? এনবিআর লোকরা করবে, সদস্যরা করবে। সেই লোক তো জেলা পর্যায়ে নাই, উপজেলা পর্যায়ে নাই। এত বড় দেশ, একটা ইউনিয়নে এখন হাটে বাজারে রাস্তায় সব জায়গায় দোকান। তো এগুলোর জন্য যে ভিলেজ টিম লাগবে, যে জনবল, আপনি সেইখানে জনবল না দিয়ে আপনি এখানে 500 লোক নিয়োগ দেন বা 1000 লোক নিয়োগ দেন, আমরা ধরে নিলাম যে বছরে আপনাকে এখানে 2000 কোটি টাকা তাদের খরচ হবে। আপনি তার জন্য 50,000 কোটি টাকা আর্ন করতে পারবেন। কিন্তু আপনি সেইখানে জনবল নিয়োগ দিচ্ছেন না, আপনি অপ্রয়োজনীয় খাতে জনবল নিয়োগ দিচ্ছেন আপনার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য। সেই জায়গাগুলোতে আমাদের অ্যাটেনশন দিতে হবে। আমি মনে করি যে সেখানে যদি অ্যাটেনশন দিতে পারি, আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আপনি অর্থনীতিবিদ বলেন, রাজনীতিবিদ বলেন বা বিভিন্ন গণমাধ্যমে বলেন, আমরা সমস্যার কথা বলছি যে আমি ভ্যাট বাড়াতে হবে না, আমাদের আভ্যন্তরীণ টাকার দরকার আছে, কীভাবে বাড়াবো? তাহলে আপনাকে আমাদের সাইফুর রহমান আমাদেরকে বলতো, আমরা যখন বলতাম স্যার এই যে চালের দাম বেড়ে গেল, এই জিনিসের দাম বাড়লো, বলছে কারণ বাংলাদেশের ইকোনমিতে এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তদের ব্যালেন্স করা ইজ ভেরি টাফ, ভেরি টাফ। আপনি গুলশানে যারা বসবাস করে, আপনি কেন গুলশানে এখন পর্যন্ত আপনি গ্যাসের লাইন রাখছেন? আমি গ্রামের মানুষ সিলিন্ডার ব্যবহার করছি, এখানে গুলশানের মানুষ 1000 টাকায় তারা গ্যাস সারাদিন গ্যাস পোড়াচ্ছে, আর আমি একটা গরিব মানুষ, আমাকে 2000 টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। আপনি ইউনিক করে দেন সারা দেশে ইউনিক করে দেন। এই যে অসঙ্গতিগুলো বা বৈষম্যগুলো থাকছে, এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে। আজকে শিল্প গ্যাস পাচ্ছে না, শিল্পে গ্যাস দিতে হবে। তো শিল্পে গ্যাস আপনি প্রায়োরিটি দিবেন না আপনি এতে গ্যাসের প্রায়োরিটি দিবেন, এই বাসাবাড়িতে গ্যাসের প্রায়োরিটি দিবেন? এই জিনিসগুলো তো আমরা, যেহেতু এখন সিস্টেম এসে গেছে, আমি বাসাবাড়িতে গ্যাসটাকে আমি এনকারেজ করবো যে না, এখানে দেওয়া দরকার নাই, আমার এখানে প্রয়োজন নেই, আমি আপনার গ্যাস দিব শিল্পে, আমার সেখানে দরকার প্রোডাকশনের জন্য, কর্মসংস্থানের জন্য। তো এই জায়গাগুলো আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আর আপনার আভ্যন্তরীণ রিসোর্স অবশ্যই বাড়াতে হবে। আপনি ধরেন যে উন্নত বিশ্বে, আপনি উন্নত বিশ্বে যাবেন, ইউরোপ যান, আমেরিকা যান, কানাডা যান, আপনি অস্ট্রেলিয়া যান, সেসব জায়গায় যে পরিমাণ ট্যাক্স নেওয়া হচ্ছে, ট্যাক্স নিয়ে কী করছে? নাগরিক সুবিধা দিচ্ছে। আপনার ট্যাক্স দিতে হবে, নাগরিক সুবিধা দিতে হবে। লক্ষ্য করতে হবে যে আমাদের দরিদ্র সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি যেন ট্যাক্সের কষ্টটা না বাড়ে। আপনি ট্যাক্সের এরিয়াটাকে আপনি ওই এরিয়ার মধ্যে নিয়ে যান। একেবারেই পরিষ্কার। শেষ প্রশ্নটি করতে চাই, বিএনপি এবং জামাত অনেক দিন একসঙ্গে যুগপৎ রাজনীতি করেছে এবং বর্তমান সময়ে জামাত আলাদা তারা রাজনীতি করছে, বোধহয় আলাদাই নির্বাচন করবেন আপনারা দুটি দল। সেক্ষেত্রে কি মনে হচ্ছে? আমরা অনেক জায়গায় দেখছি যে বিএনপির নামে, বিশেষ করে ছাত্র দলের নামে অনেক ধরনের কথা আসছে, আপনারা বলছেন তার অনেকটাই প্রোপাগান্ডা, এটি কি অপপ্রচার? এখন এখানে বিএনপি জামাত ধরেন যে দীর্ঘদিন যাবত আন্দোলন বলেন, যুগপৎ আন্দোলন বলেন, নির্বাচন বলেন, একটা কিন্তু আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা আমাদের পথ চলা। এখন স্বাভাবিক কারণে নির্বাচন সামনে হয়তো আলাদা হবে, আলাদা হোক, অসুবিধার কিছু নাই। কিন্তু আমাদের যে ন্যাশনাল যে ইন্টারেস্টগুলোর ক্ষেত্রে আমাদের ঐক্যমতের যেন ঘাটতি না তৈরি হয়, আমরা জাতীয় আন্তর্জাতিক জায়গাগুলোর ক্ষেত্রে যেন আমরা কেন যেন একটা অস্থির হয়ে যাচ্ছি, মনে করছি যে আমিও ক্ষমতায় চলে আসছি, বৈষম্য বিরোধী বলছে আমরাই ক্ষমতায় চলে আসবো, আর এক দল বলছে আমরাই ক্ষমতায়। এত সোজা তো একটা বলেছে তারা ক্ষমতায় আসবে, না, স্বাভাবিক কারণে আপনি গত 50 বছরের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, বিএনপি জন্ম হয়েছে 1977 সালে, আওয়ামী লীগের সাথে বিএনপির এই গত 50 বছরে যে নির্বাচনী প্রতিযোগিতা, বিএনপির আওয়ামী লীগ আর পার্লামেন্টে কাদের অবস্থান আছে, কোন রাজনৈতিক দলটার কতটুকু শক্তি আছে, কে কয় % ভোটের মালিক। তো স্বাভাবিক কারণে এখন যদি আপনার নির্বাচন হয়, তো জনগণের পারসেপশনটা কি? বা আপনি যদি নিজেই চিন্তা করেন যে যদি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এখানে জনমতটা কার পক্ষে বেশি যাবে? তো এই জিনিসটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হলো, সেখানে আমরা জামাতের ভূমিকা জানি, তা আপনি কি মনে করেন তারা সেই জায়গা থেকে সরে এসেছে? সরে আসা উচিত, এবং তাদের সেই তাদের আচরণে কি মনে হচ্ছে? আমি এখন আচরণের মূল্যায়ন করার জন্য আপনার এখানে বসিনি। কথা হচ্ছে যে 71 সালে তো নিঃসন্দেহে আপনার একটা ঘটনা আছেই, যেটার কারণে তারা বিতর্কিত, এবং সারা দেশে এটা নিয়ে এখনও তারা আপনার একটা বিতর্কের মধ্যেই আছে। সুতরাং আমরা মনে করি দেশকে জিয়াউর রহমানের সময় জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে শেখ মুজিবও সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এবং জিয়াউর রহমানও চেয়েছে যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যে। আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলতেছি, আমরা এই সমস্ত বিষয়কে নিয়ে আপনার আর নতুন করে বিতর্ক তৈরি করতে চাই না। তবে যদি, আমি স্পষ্ট বলি, তবে যদি বাংলাদেশে ধর্ম তো রাজনীতির সব কিছু নয়, ধর্ম আমাদের জীবনের একটা অংশ, ধর্মকে নিয়ে যদি এই ধরনের আপনার ব্যবহার করে কোনো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করে ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার সেই জায়গাটার ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্ট যে আমরা ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার জন্যে, সকল ধর্মাবলম্বীদের সহাবস্থান নিশ্চিত করার জন্যে এইটার ব্যাপারে আমরা একাট্টা। কিন্তু কেউ ধর্মীয়
বিষয়গুলোকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে কোনো স্বার্থ উদ্ধার করতে চাইলে সেই ক্ষেত্রে বিএনপির জায়গা থেকে আমাদের বক্তব্য থাকবে। অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে ফিরতে চাই। লম্বা আলোচনায় ছিলাম। এই যে ধর্মীয় রাজনীতি করা, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা আর ধর্মকে সমুন্নত রাখা, এই রাজনীতিতে আপনি ধর্মীয় যে দলগুলো রয়েছে বাংলাদেশে, ইসলামিক যে দলগুলো রয়েছে, তাদের অবস্থান কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তার প্রতিটি নাগরিকের সমান অধিকারকে অধিকার স্বীকার করে নিতে হবে। বিএনপি জামাত দুদিন রাজনীতি করছে, বিএনপি জামাতের রাজনীতি কিন্তু এক না। বিএনপি তার রাজনীতি করে, জামাত তার রাজনীতি করে। তারা কৌশলগত কারণেই কখনো ঐক্য করেছে, একসঙ্গে সরকারও করেছে, আবার এখন দূরত্ব তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু উদ্দেশ্য যে নির্বাচনে। এবং এখন বিএনপির পাশাপাশি জামাতও আলাদাভাবেই ক্ষমতায় যেতে চায়। তারা মনে করে যে বিএনপির বাইরে যে শক্তি আছে, সেটা ছাত্র শক্তি বা অন্যান্য ইসলামী শক্তি, তাদের সমর্থন পেলে তারা ক্ষমতায় যেতে পারবে। সুতরাং সে তার মধ্যে ভুল নেই। কিন্তু ধর্মীয় রাজনীতির একটা বিপদ হচ্ছে আপনি কত দূর নিয়ে যাবেন। আর ধর্মীয় এর বিরোধিতা করা যাবে না, এর সম্পর্কে প্রশ্ন করা যাবে না। তা জামাতের আমিরের বিশেষ করে সাম্প্রতিক কথাবার্তা অনেকটা তাদের আগের কথাবার্তার চেয়ে আলাদা। দ্বিতীয় হচ্ছে, আমরা কিন্তু এখন বলি এই আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না, যখন বিতর্ক আসে বা যখন প্রশ্ন আসে, অনেকেই বলেন, আমিও মনে করি যে তাদের যে ঘটনা ঘটেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে, তাদের ক্ষমা চাওয়া উচিত। তাদের অপরাধ, এবং যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তাদের ক্ষমা চাওয়া উচিত। তাহলে আমরা জুলাই 24-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলি আওয়ামী লীগকে, কিন্তু জামাতে 71-এর গণহত্যার জন্য তাকে ক্ষমা চাইতে বলবো না। এবং 52 বছর পর তারা এই অপরাধটা স্বীকার করবে না। জামাতের আমির নানাভাবে বলার চেষ্টা করেছেন যে, এবং তার দুটি বক্তব্য বেশ উদ্বেগজনক বলবো। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রতিবাদ করেছেন। বছর পরে দেখলাম বাংলাদেশে জিন্নার জন্মদিন পালন করা হচ্ছে, আবার জামাতে ইসলামী দেখলাম 16 ডিসেম্বর র্যালিও করেছে। তারাই জামাত এবং সেনাবাহিনী পরীক্ষিত দেশপ্রেমিক। মানে এটি তো এক ধরনের সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা মানে রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী, মানে একটা বক্তব্য যে সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী তো সবার, প্রতিটি জনগণের, যে রাজনীতি করে এবং যারা রাজনীতি করে না, এই দেশের একটি বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর জামাত ইসলাম একটি দল, তার নীতি কর্মসূচি আছে। এই নীতি কর্মসূচি কেউ পছন্দ করতে পারে, কেউ অপছন্দ করতে পারে, কেউ বিরোধিতা করতে পারে। বিএনপিও একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার যার মতো। সেখানে সেনাবাহিনীকে ব্র্যাকেট বন্দি করা, এটি এর বেশ কঠোর সমালোচনাও হয়েছে। আমি মনে করি যে রাজনীতি হচ্ছে একসঙ্গে চলা, গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। সেই একসঙ্গে চলতে পারেনি বলেই আওয়ামী লীগ কিন্তু এই ফল ভোগ করছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, রাজনীতি করবেন, ক্ষমতার রাজনীতি অন্তত, তারা এই কথাটি মনে রাখলে সেটা সবার জন্যই এটি খুবই কল্যাণকর হবে। আমরা এমন একটা দেশ চাই, এই যে মারামারি কাটাকাটি 50 বছর হয়েছে, তার আগে পাকিস্তান আমল ধরলে 70 বছর হয়েছে। মানে এর থেকে বেরিয়ে আসা, একসঙ্গে আপনি দেখুন যে কোনো, এবং এত সমাবেশই করতে হবে কেন? কারণ এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সব তো টেলিভিশন আছে, পত্রিকা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যার কথা জানতে পারছে। আস্থাটা তৈরি করতে হবে। এবং যেটাই উদ্বেগের বিষয়, আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আস্থাটা তৈরি হয়েছিল, সেটা কোথায় যেন ভাঙন ধরছে। এখন দেখেন ছাত্রদের কথা রাজনৈতিক দলগুলো মেনে নিচ্ছে, মানে পছন্দ করছে না। রাজনৈতিক দলগুলোর কথা ছাত্ররা পছন্দ করছে না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে দেশের সুশাসন প্রতিষ্ঠা, একটা গণতন্ত্র উত্তরণের ব্যবস্থা করা। সেখানেও কোথায় যেন ঘাটতি মনে হচ্ছে। সবটা মিলে একটা আমরা খুব স্বস্তিকর অবস্থায় নেই। তা আমরা আশা করি স্বস্তিকর অবস্থায় আমরা ফিরে যাওয়ার পরিবেশটা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন সেটি হচ্ছে, একটি ঐক্য এবং সম্প্রীতির বাংলাদেশই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর যেমন প্রত্যাশা রয়েছে, তেমন জনগণেরও প্রত্যাশা রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।